আসসালামু আলাইকুম। মুশফিকুস সালিহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রথমবারের মতো আকার কমিয়ে সোমবার 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। 2,26,000 কোটি টাকা ঘাটতির এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 5,64,000 কোটি, যাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের 55তম বাজেটের নজিরবিহীন আয় ব্যয়ের পরিসংখ্যান সহ নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে বদলে যাওয়া বাংলাদেশের নতুন বাস্তবতায় জাতীয় সংসদের বাইরে বিটিভির স্টুডিও থেকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটে স্বস্তির জায়গায় নেই বাংলাদেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো সংকোচনমূলক বাজেট দিল অন্তর্বর্তী সরকার। 7,000 কোটি টাকা কমিয়ে অর্থ উপদেষ্টা পেশ করলেন 7,90,000 কোটি টাকার বাজেট। বাজেটের 2,45,000 কোটি টাকা ব্যয় করা হবে উন্নয়ন খাতে, আর বাকি 5,60,000 কোটি টাকা খরচ হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি ও বাজেটের উন্নয়ন বরাদ্দের 2,30,000 কোটি টাকা খরচ করা হবে এডিবির আওতায় রাস্তাঘাট ও নানা অবকাঠামো নির্মাণে, আর বাকিটা সরকারি বিশেষ প্রকল্প, কাজের বিনিময়ে খাদ্যের মতো কর্মসূচিগুলোর জন্যে। আগামী 3 বছরে আরো 15টি শিল্প অনুন্নয়ন বরাদ্দের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ভাতার পাশাপাশি নানা খাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় ব্যয় করা হবে 3,76,783 কোটি টাকা। এছাড়া দেশের ব্যাংকগুলো থেকে আগের নেওয়া ঋণের সুদ পরিশোধ করা হবে 1 লাখ কোটি টাকা, আর বিদেশি ঋণের সুদ পরিশোধে খরচ করা হবে আরো 22,000 কোটি টাকা। ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। বাজেটের এমন সুবিশাল খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 4,99,000 কোটি। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 19,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও বাজেট ঘাটতি থাকবে 2,21,000 কোটি। অনুদান না পেলে ঘাটতি দাঁড়াবে 2,26,000 কোটি টাকায়। আর বিশাল এই ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে 1,04,000 কোটি টাকা। সঞ্চয়পত্র বিক্রি ও অন্যান্য খাত থেকে আসবে 21,000 কোটি টাকা। এছাড়া বৈদেশিক ব্যাংকগুলো থেকে 1,35,000 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থ উপদেষ্টা। কৃষি উৎপাদনকে উৎসাহিত করালে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 10 মাসেও অর্থনীতিতে পুরোপুরি স্বস্তি ফেরেনি, তাই কমানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও। 1.25% কমিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5.5%। আর বাজারে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাপারে বাজেটের নেই নতুন উদ্যোগ। মূল্যস্ফীতির লক্ষ্য আগের সেই 6.5%। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। খরচ কমে নজিরবিহীন চমক দেখানো এই বাজেটকে সাধারণ মানুষকে স্বস্তি দেবে? ঋণ করে ঘাটতি মেটানো আর রাজস্ব আর সীমাহীন চাপ তো সে কথা বলে না। অন্তর্বর্তী সরকারের বাজেট কেবল একটি হিসাবের অঙ্ক নয়, বরং নিরীক্ষার এক বড় পরীক্ষাও। আর এই পরীক্ষায় কতটা সাহস দেখাতে পারবেন অর্থ উপদেষ্টা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজেটে গুণগত কোনো পরিবর্তন নেই, আর শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোয় উদ্বেগ প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর ব্যবসায়ী সংগঠন ডিসিসিআই বলেছে, ঘাটতি মেটাতে অতিরিক্ত ব্যাংক নির্ভরতা আশঙ্কাজনক। বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। মূল্য সংযোজন করে প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের মূসক হার বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ফোন তৈরিতে ভ্যাট বাড়িয়ে 10% করা হয়েছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদনে ভ্যাটের হার 15% করা হয়েছে। এ সকল ভ্যাট বৃদ্ধির ফলে স্থানীয় শিল্প ঝুঁকিতে পড়বে বলে আমরা মনে করি।
প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। এই বাজেটের মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের বাজেটের তুলনায় প্রস্তাবিত বাজেটে উন্নতি হয়েছে বলে মনে করেন না তারা। অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট স্বভাবতই আমার প্রত্যাশা সীমিত। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন, মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কি না সে বিষয়টা বাজেট তো স্পষ্ট নয়। অন্য প্রসঙ্গ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান, গয়েশ্বরচন্দ্র রায়, সালাহুদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অন্যরা। ঐকমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার নিয়ে দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু সংযোজন করাই সংলাপের উদ্দেশ্য। আর বিএনপি বলেছে, নির্বাচন ডিসেম্বরের পরে যাবার কারণ নেই। তবে জামায়াত ও এনসিপি নির্বাচনের সময় বেঁধে দেওয়ার পক্ষে নয়। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিভক্তিকরণের রাজনীতি নয়, বরং ঐকমত্য তৈরির চেষ্টা হচ্ছে। প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐকমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। বৈঠকে ঐকমত্য কমিশনের নেতৃবৃন্দের সাথে দীর্ঘ আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াত ও এনসিপির 3 সদস্যের প্রতিনিধি এবং বাকি দলগুলোর 1 জন করে প্রতিনিধি। মোট 30টি দল অংশ নেয় আলোচনায়। বৈঠক শেষে নেতারা জানান, অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে দলগুলোর। সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে, সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন, আমরা সেটা ব্যাপারে একমত আছি। আমরা অন্য দলের প্রতি অনুরোধ করেছি, কেউ যেন কোনো একটা পার্টিকুলার দিনক্ষণ নিয়ে খুব শক্ত না থাকে, রিজিড না থাকে। জুলাই সনদ সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং নির্বাচন ইস্যুতে ঐকমত্য জরুরি বলে মত দলগুলোর। ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে সেই জুলাই সনদ হওয়ার পরে। একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে, আমরা সেই দাবি জানিয়েছি। সরকারের উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দল সহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জেলা ও অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজ সহ 253 জন বিচারককে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 253 বিচারককে বর্তমান কর্মস্থল থেকে
একযোগে এই বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব AFM গোলজার আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এর মধ্যে 30 জন জেলা ও দায়রা জজকে বদলি করা হয়েছে। এছাড়া বদলির তালিকায় রয়েছে 38 জন অতিরিক্ত জেলা জজ এবং 162 জন সহকারী ও সিনিয়র সহকারী জজ। এর বাইরে 12 জনকে যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলার ঘটনায় সোমবারও সেবা বন্ধ থাকে হাসপাতালটিতে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা অনেক সেবা প্রত্যাশী। টানা 6ষ্ঠ দিনের মতো হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসক ও নার্সরা। হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারেননি কোনো সেবা প্রত্যাশী। হাসপাতালটির প্রধান ফটকের সামনে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা যায়। নোয়াখালী, গাজীপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা প্রত্যাশীরা এসে ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে। এতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। গ্লুকোমার রোগী এবং আমার ছোট বাচ্চা ওর ফলো আপ ছিল, কিন্তু আমরা এসে দেখি বন্ধ। প্রাইভেটে কোনো ওষুধ লাগতেছে না। আজকে আমার ডেট, এর মধ্যে আমার চোখের অবস্থা খারাপ, আইসা থেকে মেডিকেল বন্ধ। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। কোরবানির ঈদ ঘিরে পশু কেনার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। বাংলাদেশের মতো আমিরাতেও জমে উঠেছে পশুর হাট। দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ বিভিন্ন অঞ্চলের হাটে গরু, ছাগল, উট নিয়ে হাজির খামার ও স্থানীয় বিক্রেতারা। কিছু খামারে অনলাইনে পশু বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু কিনতে স্থানীয়দের পাশাপাশি আমিরাতের নানা প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কেউ কেউ দেশে পরিবারের জন্য অর্থ পাঠিয়ে কুরবানির আয়োজন করেন, আবার অনেকেই আমিরাতেই কুরবানি সম্পন্ন করেন। মাইকিংও করা হয় না, আবার অনেক পশু দেখেছি এখানে কিন্তু নাম ধরেও কিন্তু বিক্রয় করা হয় না, দেশে যেভাবে বিক্রয় করা হয়। তো এখানেও আসলে খুব বেশি মানে একদম পরিবার ছাড়া থাকলেও কিন্তু অনেকে কিন্তু আবার পরিবার নিয়েও কিন্তু কোরবানি করেন, আবার অনেকে কিন্তু আবার বন্ধু বান্ধব নিয়েও কিন্তু কোরবানি করে থাকে। বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে, যার কারণে কিন্তু এই যে পশুর হাট প্রতিনিয়তই কিন্তু বেশ জমজমাট। একসঙ্গে গরু ও ছাগল কিনে মিলেমিশে কুরবানির আনন্দ উপভোগ করেন প্রবাসীরা। গরু দেখছি, আমরা একটা গরু কিনছি। বাংলাদেশে যদি করতে পারতেন তাহলে তো বাংলাদেশের মজা আর এখানের মজা রাত দিনে ডিফারেন্স। এদিকে ঈদ উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে কুরবানি করতে পরিবারের কাছে রেমিটেন্স পাঠাচ্ছেন, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা প্রবাসী বহুত কষ্ট করে রৌদ্রে পুরা অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে ঈদের 10 দিন আগেও কোরবানির টাকা পাঠাই। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। আসন্ন হজের সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ও হাজিদের সর্বোত্তম সেবা নিয়ে মক্কায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, হজযাত্রীদের সর্বোত্তম সেবা প্রদান করতে চায় সরকার। এ লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। NTVর মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, বাংলাদেশ হজ অফিসে আয়োজিত মতবিনিময় সভায় হজের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মক্কায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। ইতিমধ্যে সৌদি গভর্নমেন্ট হাজিদের সেবার জন্য তারাও অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন। এগুলো তারা ধাপে ধাপে বাস্তবায়ন করে যাচ্ছেন। মিনাতে গিয়ে হাজিদের অবস্থান, শৌচাগার, তাদের ক্যাটারিং সিস্টেম, এগুলো আমরা দেখে এসেছি। এই হজ ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত তারা নিরলস পরিশ্রম করেছেন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি গ্যালারি আঞ্চলিক শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। NTV বাহরাইন প্রতিনিধি সৈয়দ মাহমুদ হোসেন গ্যালারি বিলাসবহুল আল মালেক কমিউনিটি সেন্টারে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদের স্বাক্ষরিত 136 সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা খ.ম. আশরাফ উদ্দিন, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি, মিজানুর রহমান, আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সম্রাট নজরুল ইসলাম,
সকলের সম্মতিক্রমে নবীন ও প্রবীণের সমন্বয়ে নবগঠিত বাহরাইন বিএনপি গ্যালারি আঞ্চলিক শাখার আনোয়ার হোসেনকে সভাপতি, হুমায়ুন আবু জাহেরকে সাধারণ সম্পাদক এবং SM জালাল আব্দুল আজিদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি হারিসুল হক রিপন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি গ্যালারি আঞ্চলিক শাখার উপদেষ্টা আলী আমজাদ, সহসভাপতি কাজী মোহাম্মদ শাহাদাত, সহসভাপতি আবু আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপন, সহসাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মজুমদার উপস্থিত ছিলেন। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক মুসলিম মিয়া এ সময় বাহরাইন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতে না পারলে এবং তার দেখানো পথ অনুসরণ করতে না পারলে বিএনপি পরিচয় দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো শ্রী মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, শুক্রবার বিকেলে রাজধানীর কুয়ালালামপুরের একটি হোটেলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা দাতো আরিফ ইসলাম বিলাত, কুয়ালালামপুর মহানগর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও চৌকিট শাখা বিএনপি সভাপতি জহিরুল ইসলাম জহির। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌকিট শাখা বিএনপি সাধারণ সম্পাদক সুমন হোসেন, মসজিদ ইন্ডিয়া শাখা সভাপতি উজ্জ্বল, পুডু শাখা সভাপতি ইলিয়াস সহ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মালয়েশিয়ান প্রায় শতাধিক এতিম ছাত্রদের উপস্থিতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইশফাক হোসেন। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। ঢাকায় ফিরেই জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। সমর্থকদের উদ্দেশ্যে বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সকালে লন্ডন থেকে ঢাকায় পা রেখে কয়েক ঘন্টার ব্যবধানে মাঠে ঘাম ঝরিয়েছেন হামজা। প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে 10ই জুন সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হবে হামজার। তার আগে 4 জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। গত 25শে মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে হামজার সঙ্গে যোগ দিচ্ছেন কানাডা প্রবাসী শামিত সোম। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। সব সমর্থক, গণমাধ্যম ও সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই। দুর্দান্ত দলের অংশ হতে পেরে গর্ববোধ করছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। আশা করি সবাই আমাদেরকে সমর্থন করবেন। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে সিরিজ হারের দুঃস্মৃতি নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। প্রথম গ্রুপটি বিকেল 5টা 20 ঢাকায় পৌঁছেছে। 2 ম্যাচের T20 সিরিজ খেলতে প্রথমে সংযুক্ত আরব আমিরাত সফরে যায় লিটন দাসরা। পরবর্তীতে সিরিজটি 3 ম্যাচে রূপ নেয়। জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর 3 ম্যাচে T20 সিরিজ খেলতে পাকিস্তান যায় ফিল সিমন্সের দল। সেখানে হোয়াইট ওয়াশ হয় সফররত দলটি। জুনে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। 2 টেস্ট 3টি করে ওয়ানডে এবং T20 ম্যাচ খেলবে শান্ত মিরাজরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।